আপনি ইনু মেননকে আপনি গ্রেপ্তার করে বসে আছেন। কিন্তু শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর জাতীয় পার্টি জিএম কাদের চুন্নুরা অবাধে জীবনযাপন করছেন। এসবের মানে কি ভাই? এসব কেন করছেন? মানুষকে আপনারা কেন এত বোকা মনে করেন? তো হাসিনার কি দোষটা হলো? হাসিনা তো তাই করত। আপনারা যা করছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা। আ আজকে একটি ঝড় সম্পর্কে কথা বলতে চাই। সরকারের দিকে তীব্র বেগে ধেয়ে আসছে সেই ঝড়। সেই ঝড়টির নাম হচ্ছে ট্রামাদি ঝড়। আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন ঝড়? জীবনে কখনো নাম শুনিনি। সত্যিই তাই। এটি আমার দেয়া একটি নাম। আ ট্রামাদি ঝড় কি এবং সেটা কিভাবে আসছে, কখন আসছে এবং সরকারের পরিণতি কি হতে পারে সে নিয়েই কথা বলব। তার আগে চলুন ঝড় থেকে বাঁচার কিছু উপায় সম্পর্কে জেনে আসি। আমরা ঝড়ের কথা কমবেশি সবাই জানি। বাংলাদেশে আ ঝড় বৃষ্টির দেশ। কমবেশি ঝড়ের অভিজ্ঞতা আমাদের সবারই আছে। ঝড় থেকে রক্ষার সাধারণত উপায় হচ্ছে কোনো কাঠামো বা কোনো প্রতিষ্ঠানের ভিত্তি যদি খুব মজবুত থাকে, তাহলে খুব সহজেই রক্ষা পাওয়া যায়। যত প্রবল বেগেই ঝড় আসুক না কেন, অনেকটাই নিরাপদে থাকা যায়। তাই নয় কি? তো দর্শক শ্রোতা, কয়েকটা উপায় আছে ঝড় থেকে বাঁচার। তার মধ্যে অন্যতম হচ্ছে আ যদি শক্ত ভিত্তি আপনার থাকে, তাহলে কোনো স্থাপনার যদি শক্ত ভিত্তি হয়, সেটা ঘর হলে সেটা ঘরের খুঁটি হতে পারে অথবা যদি সেটা কোনো পাকা স্থাপনা হয়, তাহলে তো কথাই নেই। কিন্তু আমাদের সরকারের দিকে যে ঝড়টি বয়ে আসছে, সেই সরকারের খুঁটি কতখানি আ দুঃখিত দর্শক, মশার যন্ত্রণায় আসলে কথা বলাও মুশকিল। আ মশার উৎপাতও মনে হয় বেড়ে গেছে। নানা উৎপাতে আমরা অতিষ্ঠ। আ প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা এখনো সুস্থ আছি, বেঁচে আছি। ডেঙ্গুর যে প্রকোপ আ এটা আসলে অভাবনীয়। এটা অকল্পনীয়, কিন্তু এই ডেঙ্গুর বিষয়ে সরকারের পর্যাপ্ত আ উদ্যোগ আমরা দেখছি না। সবচেয়ে চারদিকে হতাশার খবর, হতাশার চিত্রই আমি বেশি দেখতে পাচ্ছি। আর আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি প্রশ্ন নিয়ে এসেছি। আপনাদের অন্য একটু প্রসঙ্গে চলে গেলাম, এই মশা প্রসঙ্গে, মশার কামড় প্রসঙ্গে। আ দেখুন, হতাশার আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই। ক্ষমতাকে প্রশ্ন করাই হচ্ছে আমার সাংবাদিকতা। ক্ষমতাকে তেল দেয়া নয়, ক্ষমতাকে আমি প্রশ্ন করতে চাই। আমি জানতে চাই কি হচ্ছে, কেন হচ্ছে, আমি প্রশ্ন করতে চাই। তো দর্শক বন্ধুরা, চলুন যে প্রসঙ্গে কথা বলছিলাম, আ যেহেতু আমরা দেখছি ঝড় বেয়ে আসছে, যেহেতু ট্রামাদি ঝড় এগিয়ে আসছে, তো দর্শক আপনাদেরকে আমি সে বিষয়টি নিশ্চিত করতে চাইছি যে ডক্টর ইউনূসের কি সেই ঝড় মোকাবেলার সক্ষমতা আছে কিনা? তার খুঁটির জোর কতটুকু? আ আমরা জানি যে সরকার এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যের কথা বলছে। ইসকন এবং ভারত আগ্রাসনের কথা বলে একটি ঐক্যের দিকে তারা এগিয়ে যেতে পারেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই ঐক্য কতদিন টেকবে? নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া সেই ঐক্যের যে বন্ধন সেটা কতক্ষণ অটুট থাকবে? এটা একটি বড় প্রশ্ন এবং আমি মনে করি আমার যত সামান্য আ রাজনৈতিক জ্ঞান আছে, আ এটি খুব বেশি দূর টেকবে বলে আমি মনে করি না। রাজনীতিবিদরা এখানে আ যখন দেখবে যে একের পর এক সরকারের সামনে ব্যর্থতার আ বিষয়গুলো এগিয়ে আসবে, তখন নিশ্চয়ই এ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিবে এবং তখন
রাজনীতিবিদরাও নিশ্চয়ই বাস্তবতা বুঝে তখন তারা তাদের অবস্থান পরিবর্তন করবেন। আমি এমনটি মনে করছি। সরকারের খুঁটির জোর যদি আপনার মজবুত না হয়, আমি মনে করি আগামীতে যে ঝড় ধেয়ে আসছে সেই ঝড়ে এই সরকার উপড়ে পড়বে। সরকারের মূলোৎপাটন ঘটতে পারে এবং সেটা এই সরকারকে উপড়ে সেটা কি মাটিতে পতিত করবে নাকি আকাশের ডগায় দুঃখিত গাছের ডগায় নিয়ে ফেলবে, আমি এই বিষয়ে যথেষ্ট সন্দিহান। নাকি বঙ্গোপসাগরে পতিত হবে সেটা বলা যাচ্ছে না, সময়ই বলে দেবে। কিন্তু আমি যেটা মনে করছি যে সরকারের মধ্যে যে অস্থিরতা, সরকারের মধ্যে যে এলোমেলো চিন্তা কাজ করছে, সেটা আমাদের জন্য, আমাদের জাতির জন্য কোনো শুভ ইঙ্গিত দিচ্ছে না। আমি খুবই ব্যাড সিগন্যাল পাচ্ছি, চারদিক থেকে ব্যাড সিগন্যাল পাচ্ছি। একদিকে অর্থনীতির অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অর্থনীতির অবস্থা খারাপই ছিল। ফ্যাসিস্ট হাসিনা আমাদের অর্থনীতি বলতে কিছু রাখেনি। পুরোটাই বলা যায় যে গিলে খেয়ে ফেলেছে। অনেকটা কি বলে যে রাক্ষসী, একটা রাক্ষসী যেমন কোনো কিছু আর অবশিষ্ট রাখে না, শেখ হাসিনা এমন এক সর্বভোগী রাক্ষসী ছিল যে সেই দেশের সমস্ত কিছুই সে ধ্বংস করে দিয়ে গেছে। এনিওয়ে, সেই প্রসঙ্গে অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো। আমি যে কথা বলছিলাম যে সরকারের খুঁটির জোর, সরকার কি পারবে এই ঝড় মোকাবেলা করতে? সরকার কি সেই প্রস্তুতি আছে? সরকার কি সেই হিম্মত আছে? সরকারের খুঁটি হচ্ছে জনগণ এবং একমাত্র জনগণ। সরকার যদি মনে করে যে না আমাদের জনগণের দরকার নেই, আমাদের বিদেশি প্রভু বা বিদেশি বন্ধুরাই আমাকে রক্ষা করবে, তাহলে আমি মনে করি সরকার সর্বতোভাবে ভুল করছে, মারাত্মক ভুল করছে। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমি একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিষয়টি যদিও আমাদের মিডিয়াতে খুব বেশি আলোচিত হয়নি, কিন্তু আপনাদের স্মৃতিকে আমি একটু নাড়া দিতে চাই। নিশ্চয়ই আপনাদের মনে আছে এই সরকারের দুজন উপদেষ্টা যখন আমেরিকায় গেলেন একটা আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করতে, তখন ওয়াশিংটনের একটি আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলো। তখন এই দুজন উপদেষ্টা, একজন অর্থ উপদেষ্টা, দুঃখিত দুজন উপদেষ্টা না, একজন অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তো দুজন পালিয়ে গিয়ে ওয়াশিংটনস্থ যে আমাদের যে রাষ্ট্রদূত আছে তার বাসায় গিয়ে আশ্রয় নিলেন, বাংলাদেশি দূতাবাসে গিয়ে আশ্রয় নিলেন। চিন্তা করতে পারেন? আমরা শুনেছি যে ডক্টর ইউনূসের সঙ্গে আমেরিকার সম্পর্ক হচ্ছে সবচেয়ে মধুরতম, উষ্ণতম সম্পর্ক। তাহলে ডক্টর ইউনূসের দুজন ঘনিষ্ঠ সহকর্মী, সে নরমালি প্রধান উপদেষ্টার পরে অর্থ উপদেষ্টাই বলা হয়ে থাকে সেকেন্ড ম্যান একটি সরকারের। তো তাহলে তার যে সেকেন্ড ম্যান, তাকে আমেরিকা এই ধরনের বেইজ্জতি করলো কেন? এই প্রশ্নটি কি আপনারা কারোর কাছ থেকে শুনতে পেয়েছেন? এ বিষয়ে কোনো রিপারকেশন কি হয়েছে? কোনো আলোচনা কিন্তু হয়নি। আরেকটি ঘটনা, মিস্টার আসিফ নজরুল যখন সুইজারল্যান্ড গেলেন, সেখানে আওয়ামী লীগের কতিপয় লোক তাকে বেইজ্জতি করার চেষ্টা করেছেন, হেনস্থা করার চেষ্টা করেছেন বিমানবন্দরে। তো কথা হচ্ছে যে এরকম একটা দেশে যখন একজন মানুষ সরকারের একজন উপদেষ্টা এবং যেটি কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এবং একটা বিশেষ সরকার সারা দুনিয়া যেটা জানে, তাহলে তাদের নিরাপত্তার ব্যবস্থা কেন নেওয়া হলো না? আমাদের বাংলাদেশের যে দূতাবাস ওখানে রয়েছে, সুইজারল্যান্ডের যে দূতাবাস রয়েছে, তারাই বা কেন নিলেন না? কিংবা ওইখানকার দূতাবাস স্থানীয় যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন বা গোয়েন্দা আছেন, তারাই বা এটার কেন দেখভাল করলেন না? কিংবা তারা কেন খোঁজখবর রাখলেন না? তার মানে কি আমাদের উপদেষ্টাকে তারা গুরুত্ব দিচ্ছেন না, নাকি আমাদের উপদেষ্টারা সামহাও এইসব এড়িয়ে চলতে চাইছেন? এড়িয়ে চললে তাহলে কেন এড়িয়ে চলতে চাইছেন? কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ ছাড়া তো কোনো কিছু ঘটে না। আমি দুটি প্রশ্ন রাখলাম আপনাদের ভাবার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে মূল প্রসঙ্গে নিয়ে যাই, ট্রামাদি ঝড়। এই ঝড়টি হচ্ছে ট্রাম এবং মোদি ঝড়।
আমি একসঙ্গে নাম দিয়েছি ট্রামাদি ঝড়। ২০ তারিখে মিস্টার ট্রাম্প যখন শপথ গ্রহণ করবেন আর মিস্টার মোদি যখন তার সঙ্গে নিশ্চয়ই খুব সহসা উনি গিয়ে হাত মেলাবেন এবং এতদাঞ্চলের যে স্থিতিশীলতা, ভূ রাজনীতির যে স্বার্থ, পারস্পরিক স্বার্থ সেগুলো নিয়ে কথা বলবেন এবং মোদি যেহেতু এটা শুরু থেকেই পোর্ট্রেট করছেন যে এখানে হাসিনা ছাড়া আমাদের এখানে ইসলামিস্টদের উত্থান ঘটবে, চরমপন্থীদের উত্থান ঘটবে এবং আমরা দেখছি যে তাদের কথা অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস বাস্তবায়ন করে চলেছেন। তার কাজে কর্মে, আচার আচরণে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ইসলামিস্টদের কিছু কিছু ক্ষেত্রে অতি বাড়াবাড়ি আমরা লক্ষ্য করছি। যেমন আপনি মুখে বলছেন সমস্ত ধর্মের মানুষ সমান, সবার ধর্মীয় স্বাধীনতা আছে, যে কোনো সংগঠন, উৎসব, পূজা পার্বণ সবকিছুর স্বাধীনতা আছে। আপনি এটা মুখে বলছেন, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে লালন মেলা করতে দেওয়া হলো না, সেখানে ভাঙচুর চালানো হলো, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে, বিভিন্ন মাজারে হামলার ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় আপনি কজন মানুষকে গ্রেপ্তার করেছেন? কজন মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছেন? কজন মানুষকে আপনি সাজা দিতে পেরেছেন? তাহলে এক যাত্রায় তো দুই রকম ফল হতে পারে না। আপনি এক ঘটনায় কাউকে কিছু করবেন না, পুরস্কৃত করবেন। আরেক ঘটনায় আপনি তাকে গ্রেপ্তার করবেন, তাকে আপনি জেলবন্দি করবেন। যেমনটি আপনি রাজনীতির ক্ষেত্রে করেছেন। আপনি ইনু মেননকে আপনি গ্রেপ্তার করে বসে আছেন। কিন্তু শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর জাতীয় পার্টি জিএম কাদের চুন্নুরা অবাধে জীবনযাপন করছেন এবং ইদানিং মুখ খুলতে শুরু করেছেন। গত পরশু দেখলাম মিস্টার জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ৫০% মানুষের প্রতিনিধিত্ব করে এবং রীতিমতো সরকারকে হুমকি ধামকি দিয়েছেন। ভাবা যায়? আবার আপনি স্বৈরাচারের দোসর খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের অনেক উপদেষ্টাদের বলতে শুনেছি স্বৈরাচারের দোসরদেরকে চিহ্নিত করে আমাদেরকে জানান, আমরা পুরস্কৃত করব। সার্কাস, স্রেফ সার্কাস। এসবের মানে কি ভাই? এসব কেন করছেন? মানুষকে আপনারা কেন এত বোকা মনে করেন? তো হাসিনার কি দোষটা হলো? হাসিনা তো তাই করতো। আপনারা যা করছেন, হাসিনা তো সেই একই বৈশিষ্ট্যের ছিল। মনে করতো আমি ছাড়া কেউ কিছু বোঝে না, কেউ কিছু জানে না। আমি যা বলবো তাই শুনতে হবে, আমি যা করব তাই করতে হবে। স্পিক টি নট, এর বাইরে কিছুই করা যাবে না। তো যে কথা বলছিলাম, সেই ট্রামাদিঝড় ২০ তারিখে মিস্টার ট্রাম্প যখন শপথ গ্রহণ করবেন, তখন বুঝতেই পাচ্ছেন এই ট্রাম্প স্মরণ করা যেতে পারে নির্বাচনের মাত্র ১ সপ্তাহ আগে বাংলাদেশ সম্পর্কে যে টুইট করেছিলেন, এক্স যেটা এখন এক্স নামে পরিচিত, যেটা এক্সে যেটা টুইট করেছিলেন, সেখানে ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, চরমভাবে তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। সেই লোকটি কিন্তু ২০ তারিখে বিশ্বের মোড়লের যে আসন সেটা আনুষ্ঠানিকভাবে সেখানে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। সুতরাং এই ঝড়টির জন্য ডক্টর ইউনূস সরকারকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। এখন কিভাবে তিনি সেটা মোকাবেলা করবেন তিনি ভালো জানেন, তবে এটি মোকাবেলা করা অত সহজ হবে বলে আমি মনে করছি না। শ্রোতা বন্ধু, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।